নিয়মিত পড়াশোনা করছো। যুক্তিবিদ্যা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়েরই আরেকটি অংশ নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন ধরেই বেশ কয়েকটি ক্লাসেই আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রকল্প চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি। ছোট ছোট করে ভেঙে ভেঙে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে আমার আলোচনাগুলো থাকছে, যাতে তোমরা সহজেই বিষয়গুলো বুঝে যেতে পারো। আমরা প্রকল্প কি সেটি জেনেছি, প্রকল্পের বৈশিষ্ট্যগুলো জেনেছি, আমরা প্রকল্পের স্তরগুলো জেনেছি এবং সর্বশেষ ক্লাসটিতে আমরা প্রকল্পের প্রমাণ সম্বন্ধে জেনেছি। আজ আমরা এরই পরবর্তী যে অংশটি রয়েছে সেটি জানবো। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি তার আগের ক্লাসগুলো দেখে নিবে, আমি কমেন্টে লিঙ্কগুলো দিয়ে দিব। আর যারা মনে করছো যে আজই প্রথম যেই অংশটুকু আছে এইটুকু জানা জরুরি, তাতেও সমস্যা নেই, কারণ বিভিন্ন আলোচনায় প্রকল্পের বিষয়গুলো, প্রকল্প কি সেই বিষয়গুলো আসলে চলেই আসবে। তো মনোযোগ দিয়ে ক্লাস করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট ধারণাসমূহ। অর্থাৎ একটি প্রকল্প গঠন আমরা যখন করি তার সাথে বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়, বা প্রকল্পের বেশ কিছু ধরন আছে যেগুলো আমাদের জানা জরুরি। তো সেই জন্য আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষামূলক সমর্থন, বাস্তব কারণ, প্রতিবেদক অনুকল্প, সংকট উত্তরক দৃষ্টান্ত, সংকট উত্তরক পরীক্ষণ, বর্ণনামূলক প্রকল্প, কাজ চালানোর প্রকল্প, আরোহ সমন্বয়, এই বিষয়গুলো আমার আজকের আলোচনায় থাকবে। তো সর্বপ্রথম আমি আলোচনা করব পরীক্ষামূলক সমর্থন। প্রকল্প গঠনের ক্ষেত্রে পরীক্ষামূলক সমর্থন বিষয়টি থাকা জরুরি। আমরা আগের ক্লাসেও দেখেছি যে একটি প্রকল্পের যাচাইকরণ যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ প্রকল্পকে আমরা যেন পরবর্তীতে পরীক্ষা করে পরীক্ষামূলক সমর্থন করতে পারি। তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে যে পরীক্ষামূলক সমর্থন হবে এমন কিছু যেটি আমরা বাস্তব ঘটনাবলী দিয়ে যেটিকে আমরা যাচাই বাছাই করতে পারবো। দেখো আমি এখানে লিখেছি বাস্তব ঘটনাবলী দিয়ে কোনো কিছুকে যাচাই করাকেই আসলে পরীক্ষামূলক সমর্থন বলা হয়। দুভাবে আমরা এই পরীক্ষণমূলক সমর্থনকে করতে পারি, অর্থাৎ পরীক্ষামূলকভাবে যাচাই বাছাই যে বিষয়টি, যেটি বাস্তব ঘটনার সাথে যে যাচাই বাছাইয়ের যে বিষয়টি, সেটি আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে সরাসরি যাচাই, আর একটি হচ্ছে পরোক্ষভাবে যাচাই। তো এখানে আমি লিখেছি দেখো প্রত্যক্ষ সমর্থন এবং পরোক্ষ সমর্থন, আমরা দুটি ভাবেই আমরা পরীক্ষামূলক যে যাচাইটি সেটি করতে পারি। তো প্রত্যক্ষ সমর্থন কোনটি? যেখানে আমরা সরাসরি যাচাই করতে পারি, অর্থাৎ কোনো কিছুকে, কোনো একটি প্রকল্পকে যাচাই বাছাই করার জন্য সরাসরি সেটিকে আমরা প্রমাণের জন্য যাচাই করতে পারি। সেটি কেমন? অর্থাৎ আমরা জানি যে নিরীক্ষণ এবং পরীক্ষণ এই দুটির মাধ্যমেই কিন্তু আমরা প্রকল্পকে যাচাই করতে পারি। অর্থাৎ কোনো প্রকল্পকে যখন আমরা সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে, নিরীক্ষণের মাধ্যমে যাচাই বাছাই করব, অথবা গবেষণাগারে গবেষণার মাধ্যমে যাচাই বাছাই করব, সেটি বাস্তবের সাথে মিলল কিনা, সেটি হচ্ছে প্রত্যক্ষ সমর্থন। যদি বাস্তবের সাথে মিলে যায় তাহলে সেটি সমর্থনযোগ্য হবে, যদি না মিলে তাহলে সেটি কি হবে? অসমর্থনযোগ্য হবে। তো এটি হচ্ছে প্রত্যক্ষ সমর্থন। এবার আমরা প্রত্যক্ষ সমর্থনের কিছু উদাহরণ দেখব। প্রথমেই দেখো নিরীক্ষণের সাহায্যে কিভাবে আমরা প্রত্যক্ষ সমর্থন করতে পারি, অর্থাৎ প্রত্যক্ষভাবে যাচাই করার ক্ষেত্রে নিরীক্ষণ দ্বারা কিভাবে সেটি সম্ভব। একটি উদাহরণ দেখো, এখানে কি দেখতে পাচ্ছি? আমরা সৌরজগৎ দেখতে পাচ্ছি, তাই না? আমরা জানি যে সৌরজগতের গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। নির্দিষ্ট কক্ষপথ থেকে বুধ গ্রহের বিদ্যুৎ লক্ষ্য করে জ্যোতির্বিজ্ঞানীরা বুধ গ্রহের কাছাকাছি একটি অজ্ঞাত একটি গ্রহের অস্তিত্ব কল্পনা করলেন। ধরে নিচ্ছি যে বুধ গ্রহটি আছে, সেই গ্রহটি
যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছিল তখন বিদ্যুৎ লক্ষ্য করা গেল এবং তখন বিজ্ঞানীরা ভাবলেন যে এই সমস্যাটি কেন হচ্ছে। এই সমস্যাটির জন্য নিশ্চয়ই একটি গ্রহ রয়েছে যেটির কারণে এই সমস্যাটির উদ্ভব হচ্ছে। এটি ছিল তাদের অনুমান অর্থাৎ প্রকল্প, এবং সেটি তারা যাচাই বাছাই করার জন্য কিসের সাহায্য নিলেন? নিরীক্ষণের সাহায্য নিলেন। নিরীক্ষণটি তারা কিভাবে করলেন? তারা নিরীক্ষণটি একটি বড় ধরনের দূরবীক্ষণ যে যন্ত্র, যেগুলো দিয়ে তারা কি করেন? আকাশের গ্রহ নক্ষত্র নিরীক্ষণ করেন, সেরকম একটি যন্ত্র দিয়ে জ্যোতির্বিজ্ঞানী সেটিকে নিরীক্ষা করতে লাগলেন এবং দেখলেন যে এই যে বুধ গ্রহটি, অর্থাৎ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ তো বুধ, তাই না? এই বুধ গ্রহটির এই কক্ষপথে চলার ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে, এটি নিরীক্ষণ করে দেখলেন যে হ্যাঁ, এর বাইরে আরেকটি গ্রহ আছে, বৃহস্পতি নামক গ্রহটি এই সমস্যাটি সৃষ্টি করছে। যখনই এটি তারা পর্যবেক্ষণ করে সরাসরি এটির প্রমাণ পেয়ে গেলেন, তখন কিন্তু তাদের এই যে প্রকল্পটি ছিল সেই প্রকল্পটি বাস্তবের সাথে মিলে গেল এবং সরাসরি নিরীক্ষণের মাধ্যমে সেটিকে প্রমাণ করা গেল। এটি গেল নিরীক্ষণের সাহায্যে সমর্থন। এবারে আমরা পরীক্ষণের সাহায্যে সমর্থনের একটি উদাহরণ দেখি। চলো শিক্ষার্থীরা দেখো তোমরা, আমি একটি ছবি রেখেছি। সেটি কিসের ছবি? তোমরা জানো যে এটি একটি ভাইরাসের ছবি, কোভিড-19। এই ভাইরাসটির আক্রমণে আমরা সবাই জানি যে করোনা রোগ হয়, এবং এটি জানার পরেও কেউ যদি এটিকে যাচাই করতে যায় যে হ্যাঁ, এই জীবাণুর আক্রমণেই হচ্ছে আমাদের করোনা রোগ হয় কিনা, সেটি যদি কেউ যাচাই করতে চায়, তাহলে সরাসরি সুস্থ একজন ব্যক্তির শরীরে এই ভাইরাসটি প্রবেশ করিয়ে দেখা গেল কি যে সুস্থ ব্যক্তিটি অসুস্থ হয়ে গেল এবং সেই ব্যক্তিটি করোনা ভাইরাসে আক্রান্ত হলো। তাহলে দেখা গেল কি আমরা চাইলে যে কোনো গবেষণার মাধ্যমে, পরীক্ষণের মাধ্যমে আমরা কি করতে পারি? একটি প্রকল্পকে যাচাই বাছাই করে তা প্রমাণ করতে পারি। এটি গেল পরীক্ষামূলক সমর্থনের যে প্রত্যক্ষ প্রমাণ, তার একটি উদাহরণ। এবার আমরা দেখব যে পরীক্ষামূলক সমর্থন আরেকভাবে সম্ভব, সেটি হচ্ছে পরোক্ষ সমর্থন। অর্থাৎ এমন কিছু প্রকল্প আছে যেটিকে আমরা কি করতে পারি না, সরাসরি পরীক্ষণের মাধ্যমে গবেষণাগারে গিয়ে গবেষণা করতে পারি না। হতে পারে যে সেই বিষয়ের যে উপাদানগুলো প্রয়োজন, সেই উপাদানগুলো আমাদের হাতে নেই, অথবা আমরা সেটিকে পর্যবেক্ষণের মাধ্যমেও যাচাই বাছাই করে সেটিকে বাস্তবের সাথে সরাসরি মিলিয়ে নিতে পারি না। সেই জন্য আমাদের তখন প্রয়োজন হয় পরোক্ষ সমর্থনের, এবং পরোক্ষ সমর্থনটি সরাসরি করা সম্ভব নয় বলে আমরা কোনো এক মাধ্যমে পরোক্ষভাবে প্রমাণ করে থাকি। এখানে দেখো আমি লিখেছি অবরোহ পদ্ধতি ও ঘটনা সংকলনের সাহায্যে প্রমাণ করাই হচ্ছে পরোক্ষ সমর্থন। দেখি বিষয়টি কেমন এবং কিভাবে আমরা পরোক্ষ সমর্থনটি গ্রহণ করতে পারি। আমরা জানি যে এডিস মশার আক্রমণে ডেঙ্গু জ্বর হয়। এখন আমরা হয়তো এই যে এডিস মশার আক্রমণেই ডেঙ্গু জ্বর হচ্ছে কিনা এই বিষয়টি যাচাই করার জন্য আমরা কি করলাম না, সরাসরি কোনো সুস্থ ব্যক্তির দেহে আমরা এর জীবাণু বা এডিস মশার কামড় আমরা দিতে পারছি না, বা এই গবেষণাটি সরাসরি আমরা করতে পারছি না। তখন আমরা কি করলাম, এটিকে এডিস মশার কামড়েই যে ডেঙ্গু জ্বর হয় এটিকে আমরা পরীক্ষা করার জন্য, এটিকে আমরা বাস্তবতার সাথে মেলানোর জন্য আমরা সরাসরি পরীক্ষা না করে আমরা কি করব, পরোক্ষভাবে প্রমাণ করতে পারি। সেটি কেমন? সেটি হচ্ছে আমরা এমন কিছু ব্যক্তির উপর গবেষণা চালালাম যে যারা হচ্ছে মশার আক্রমণ থেকে 24 ঘন্টায় দূরে থাকবে এবং মশা যেন কোনোভাবেই তাদের আক্রমণ করতে না পারে। তারা অর্থাৎ মশার কামড় খাওয়া থেকে যখন তারা দূরে থাকলো, তখন আমরা এভাবে সিদ্ধান্তে আসতে পারি যে এডিস মশার কামড় যারা খাচ্ছে না তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে না। অর্থাৎ সরাসরি প্রমাণ না করতে পারলেও আমরা পরোক্ষভাবে প্রমাণ করে ফেললাম যে এডিস মশা না কামড়ালে ডেঙ্গু জ্বর হয় না। সরাসরি যেটি প্রমাণ করা যাচ্ছে না সেটি পরোক্ষভাবে প্রমাণ করেও আমরা পরীক্ষামূলক সমর্থন করতে পারি। আবার আরেকটি উদাহরণ দেখো, যেটি আমি তোমাদের প্রকল্প যাচাইকরণেও পড়িয়েছি, সেটি যদি আবার নিয়ে আসি। বিজ্ঞানী
টার্সেলি। তিনি কি অনুমান করেছিলেন মনে আছে নিশ্চয়ই? তিনি অনুমান করেছিলেন বায়ুর চাপই চাপমান যন্ত্রে পারদ উপরে ওঠার কারণ। এটি ছিল তার একটি প্রকল্প। পরবর্তীতে প্যাসকেল বিষয়টি নিয়ে পরীক্ষা করতে চাইলেন এবং প্রমাণ করতে চাইলেন, কিন্তু যেহেতু তিনি সরাসরি পরীক্ষাটি প্রমাণ করতে পারছিলেন না, তাই তিনি কি করলেন, পরোক্ষভাবে বিষয়টিকে প্রমাণের চেষ্টা করলেন। তিনি এই ক্ষেত্রে অবরোহ পদ্ধতি অনুসরণ করেছিলেন। আমরা জানি অবরোহ পদ্ধতি কি। অবরোহ পদ্ধতি হচ্ছে একটি নির্দিষ্ট সূত্র থাকবে, সেই সূত্রটিকে আমরা একটি ক্ষুদ্রতর বিষয়কে যাচাই করার জন্য সূত্রটির মধ্যে একটি ক্ষুদ্র অংশকে যাচাই করে নেব। বিজ্ঞানী টার্সেলির যেই প্রকল্পটি ছিল সেটি প্যাসকেল বিপরীতভাবে প্রমাণ করেন, ক্ষুদ্র পরিসরে প্রমাণ করলেন। তিনি কিভাবে করলেন? তিনি জানেন যে অবরোহ পদ্ধতির মাধ্যমে তিনি একটি সিদ্ধান্ত নেন যে শূন্যে বায়ুর চাপ কম হলে পারদ কম উপরে উঠবে। মানে বিষয়টা এরকম যে টার্সেলি যেটি অনুমান করেছিলেন, বায়ুর অতিরিক্ত চাপ হলে পারদ হচ্ছে কি উপরের দিকে উঠবে। প্যাসকেল এটা বিপরীতভাবে পরীক্ষা করে দেখলেন যে বায়ুর চাপ যদি কম হয় তাহলে নিশ্চয়ই কি হবে, পারদ কম উঠবে। তাহলে সরাসরি প্রমাণ না হলেও পরোক্ষভাবে বিষয়টি প্রমাণিত হয়ে যাবে। তিনি জানতেন যে পাহাড়ের চূড়ায় গেলে বায়ুর চাপ কম থাকে, তাই তিনি পাহাড়ের চূড়ায় গেলেন এবং যেহেতু পাহাড়ের চূড়ায় গেলে বায়ুমণ্ডলের চাপ কম, তাই তিনি সেখানে গিয়ে পারদটাকে পরীক্ষা করে দেখলেন যে পারদ সত্যি সত্যি অপেক্ষাকৃত কম উপরের দিকে উঠছে। তার মানে বায়ুর চাপ কম হলে পারদের যে ঊর্ধ্বগতিটা হয় না, পারদও নিম্নগতিতে থাকে। যেখানে টার্সেলি প্রমাণ করেছিলেন, টার্সেলির প্রকল্পটি ছিল বায়ুর চাপ বেশি থাকলে পারদ উপরের দিকে উঠবে, সেটিকে পরোক্ষভাবে প্যাসকেল প্রমাণ করলেন যে বায়ুর চাপ কম থাকলে পারদেরও ঊর্ধ্বগতি বিষয়টি থাকবে না, পারদও নিম্ন দিকে থাকবে। এইভাবে পরোক্ষভাবে প্যাসকেল প্রমাণ করলেন টার্সেলির অনুমানটি। এইভাবেও শিক্ষার্থী আমরা কি করতে পারি, প্রকল্পকে প্রত্যক্ষভাবে প্রমাণ না করতে পারলেও পরোক্ষভাবে প্রমাণ করতে পারি, সেটিও পরীক্ষণমূলকভাবে সমর্থনযোগ্য। প্রকল্প সংশ্লিষ্ট ধারণার একটি পয়েন্ট আমরা জানলাম। আরেকটি পয়েন্ট আমরা জানি, সেটি হচ্ছে বাস্তব কারণ। যে কোনো প্রকল্পকে অবশ্যই তার বাস্তব কারণ সঙ্গত হতে হবে। একটি অবান্তর কারণ, একটি অযৌক্তিক কারণ দিয়ে কখনোই প্রকল্প গঠন করা যাবে না, তাহলে সেটি প্রকল্প বলা যাবে না, নিছক অনুমান বলা যাবে। তাহলে বাস্তব কারণ থাকা প্রকল্পের একটি বৈধ প্রকল্পের অন্যতম আবশ্যক শর্ত। তাই বাস্তব কারণ বলতে আসলে কি বোঝায়? বাস্তব কারণ বলতে সত্যিকারের কারণ, প্রকৃত কারণ বা অস্তিত্বশীল কোনো কারণ হবে। অতিপ্রাকৃত অনস্তিত্বশীল সত্তা দিয়ে যদি আমরা কোনো কারণ অনুসন্ধান করি সেটিও গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের প্রকল্পের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে। যেমন একটি উদাহরণ তোমাদের দিই, একটি ব্যক্তি অসুস্থ হলো। এখন সেই ব্যক্তিটি অসুস্থ হওয়ার কারণে ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার জিজ্ঞাসা করলেন যে অসুস্থ হলো কেন, এই কি হয়েছিল বা কবে থেকে এই অসুস্থতা, নানান কারণ যখন জিজ্ঞাসা করা হলো, তখন রোগীটিকে নিয়ে যাওয়া ভদ্রলোকটি বললেন যে হ্যাঁ, ওর উপরে একজন শরীরী আত্মা ভর করেছে, তাই সে অসুস্থ হয়েছে। তাহলে এই যে একটি ঘটনার কারণ হিসেবে এই ব্যক্তিটি কি করলেন, একটি অতি প্রাকৃত সত্তার অস্তিত্বের কথা বলছেন, যেটি বাস্তব কারণ কখনোই না, তাহলে এটি গ্রহণযোগ্য হবে না। একটি বাড়িতে চুরি হয়েছে, সেই ঘটনাটিকে যদি চিন্তা করি, চোর রাতে এসে চুরি করে গেছে একটি বাড়িতে। এখন পুলিশ কি করলেন, পুলিশ এসে তদন্ত করলেন, বিভিন্ন যাচাই বাছাই করে পুলিশ সিদ্ধান্ত নিলেন একটি অতি প্রাকৃত সত্তা রাতে এসে বাড়িতে চুরি করে গেছে। তাহলে এটি বাস্তব কারণ হলো না, এটি অবাস্তব কারণ হওয়ার কারণে এটি প্রকল্প বলা যাবে না। কিন্তু এখানে পুলিশ যদি অনুমান করে যে চুরি করে গেছে সে একজন মানুষ, সে কে হতে পারে, এটিকে অনুমান করে পুলিশ যদি তার সেটিতে এগিয়ে যায়, তাহলে কিন্তু প্রকল্পটি বৈধ হবে। কিন্তু আবার এরকমও হতে পারে যে কিছু বিষয় থাকে যেগুলো আমরা ইন্দ্রিয়লব্ধ বিষয় দিয়ে পরীক্ষা করতে পারি না, কিন্তু সরাসরি না করতে পারলেও কিন্তু পরোক্ষভাবে অনেক কিছু আমরা প্রমাণ করতে পারি, সেগুলো কিন্তু যুক্তিসঙ্গত। যেমন ইথার বায়ুকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু আমরা পরোক্ষভাবে এর অস্তিত্ব কিন্তু নানাভাবে পাই। যেমন আমরা জানি যে বেতার যন্ত্রে যখন আমরা গান শুনি অথবা টেলিভিশনে ছবি দেখি অথবা মোবাইলে কথা বলি, এগুলো কিন্তু এই ইথারের কারণেই আমাদের সম্ভব। ইথারকে আমরা দেখতে পারি না, কিন্তু ইথারের যে অস্তিত্ব আছে তা উপলব্ধি করতে পারি। তাহলে শিক্ষার্থী,
এইভাবে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আমরা কিন্তু বাস্তব কারণ অনুসন্ধান করে একটি বিষয়কে প্রমাণ করতে পারি। তাই প্রকল্প তখনই আমরা গ্রহণ করব যেটি পেছনে বাস্তব কারণ থাকবে। এরপর ধরো আরেকটি উদাহরণ দিই, যেমন অক্সিজেন গ্যাস। আমরা কি সেটি দেখতে পাই? না, আমরা সেটি দেখতে পাই না, আমরা সেটিকে অনুভব করতে পারি। আমরা জানি যে আমরা কি করি, আমরা অক্সিজেন গ্রহণ করি, আমরা অক্সিজেন গ্রহণ করেই বেঁচে আছি, কিন্তু আমরা কিন্তু সেটাই দেখতে পাই না। যে অক্সিজেন কে আমরা কোথায় কিভাবে পাই, যে দেখতে না পেলেও আমরা দেখি যে অক্সিজেন সিলিন্ডারের মধ্যে অক্সিজেন থাকে। একজন ব্যক্তি যখন শ্বাসকষ্ট হয় তখন সে কি করে, অক্সিজেন গ্যাস গ্রহণ করার মাধ্যমে কিন্তু তার যে অক্সিজেন স্বল্পতাটি থাকে সেটি দূর হয়। যে আমাদের যখন শ্বাসকষ্ট হয়, শরীরে অক্সিজেনের স্বল্পতা হয় এবং অক্সিজেন গ্যাস দেওয়ার মাধ্যমেই সেটি আমাদের স্বাভাবিক হয়। এটি কিন্তু আমরা সরাসরি অক্সিজেন চোখে না দেখলেও কিন্তু এই কারণটিকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। একইভাবে আমরা জানি যে অক্সিজেন আগুন সাহায্য করে এবং অক্সিজেনের অনুপস্থিতি থাকলে কি হয় না, আগুন নিভে যায়, তাই না? তাহলে এটিকে আমরা কিন্তু পরীক্ষার মাধ্যমে গবেষণা করেও বের করতে পারি, যদিও অক্সিজেন গ্যাসটিকে আমরা দেখতে পাই না। আমরা ছোটকালে বিষয়টি পড়েছি, তাই না, যে একটি মোমবাতি, একটি জ্বলন্ত মোমবাতিকে যদি আমরা গ্লাস দিয়ে ঢেকে দিই এবং সেখানে যদি বায়ুশূন্য অবস্থা, তখন সেটি কি হয়, বায়ুশূন্য অবস্থায় থাকে এবং বাতাসে যে অক্সিজেন থাকে সেটিও প্রমাণিত হয়ে যায় যে বাতাসের যে অক্সিজেন গ্যাসটি তখন এই বায়ুশূন্য অবস্থায় হচ্ছে মোমবাতিটি পাচ্ছে না, তখন এই জ্বলন্ত মোমবাতিটি কিন্তু নিভে যাবে এবং তখন কিন্তু আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অক্সিজেনের অনুপস্থিতিতে আগুন জ্বলতে পারে না। এই যে অক্সিজেন না দেখেও কিন্তু আমরা এই যে অনুপস্থিতিতে যে আগুন জ্বলে না, এই কারণটি কিন্তু আমরা প্রমাণও করতে পারি এবং বাস্তব কারণ হিসেবে এটিকে যাচাই বাছাই করতে পারি এবং কারণটি অবশ্যই বাস্তব কারণ হবে। তাহলে প্রকল্প অবশ্যই একটি বাস্তব কারণ হতে হবে, এটি আমরা জানলাম। এবারে আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে প্রতিবেদক অনুকল্প। প্রতিবেদক অনুকল্প কি? প্রতিবেদক অনুকল্প মূলত এক ধরনের বাস্তব কারণ। এই প্রতিবেদক অনুকল্পটি এরকম বাস্তব কারণের কথা বলে যেটিকে আমরা আসলে প্রত্যক্ষ করতে পারি না। শিক্ষার্থী, একটু আগে যে উদাহরণগুলো দিয়েছি মূলত সেই উদাহরণগুলোই এই প্রতিবেদক অনুকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য। বাস্তব কারণ তো আমরা অনেক ক্ষেত্রে সরাসরি কারণটিকে অনুসন্ধান করে ফেলে হয়ে যায়, কিন্তু যে সকল ক্ষেত্রে সরাসরি প্রত্যক্ষ করতে না পারি সেই বিষয়গুলোকে যখন আমরা পরোক্ষভাবে প্রমাণ করতে পারি তখন সেটি হয়ে যায় প্রতিবেদক অনুকল্প। অর্থাৎ প্রতিবেদক অনুকল্পের অস্তিত্বকে প্রত্যক্ষভাবে দেখা না গেলেও পরোক্ষভাবে তার অস্তিত্বকে আমরা প্রমাণ করতে পারি। সেটি কি? সেটি একটু আগে যে উদাহরণটি দিলাম, যেমন শব্দ ও আলো। ঠিক আছে, শব্দ ও আলোর গতি ব্যাখ্যা করতে গিয়ে আমরা যদি ইথারের যে অস্তিত্বটি কল্পনা করি, আমরা জানি যে শব্দ ও আলোর গতির জন্য ইথারের অস্তিত্ব দায়ী এবং এটির অস্তিত্ব যখন আমরা কল্পনা করি এবং এটির অস্তিত্ব যখন আমরা উপলব্ধি করতে পারি তখনই হচ্ছে এটি একটি বাস্তব কারণ হিসেবে পরিগণিত হবে। এবারে শিক্ষার্থী, সংকট উত্তরক দৃষ্টান্ত। আমরা জানি যে একটি বৈধ প্রকল্প অনেকগুলো প্রকল্প হতে পারবে না, অর্থাৎ একটি ঘটনা ঘটে গেল তার পেছনে একাধিক কারণকে গ্রহণ করা যাবে না, তাহলে সেটি প্রকল্প হবে না। প্রকল্প হচ্ছে আমরা জানি আনুমানিক ধারণা গঠন। এখন আনুমানিক ধারণা গঠন করতে গিয়ে একটি ঘটনার পিছনে যদি আমি অনেকগুলো আনুমানিক ধারণা গঠন করি তাহলে বিষয়টি গ্রহণযোগ্য হবে না। একটি ঘটনার পেছনে অনেকগুলো প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকতে পারে এবং সেগুলো থেকে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা, কোনটি বৈধ তা কোনটি অবৈধ তা কিন্তু আমরা ঠিক সময় যাচাই বাছাই করতে পারি না। কিন্তু যেহেতু প্রকল্পকে একটি মাত্রই হতে হবে, তাহলে আমাদের তখন কি করতে হবে, এই যে একাধিক প্রকল্প সামনে এসে ভিড় করছে তার থেকে একটিকে যাচাই বাছাই করে নিয়ে একটি দিকে হচ্ছে এগিয়ে যাওয়া, বিষয়টাই হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত। যেমন আমরা একটি উদাহরণ দিই তাহলে আমি বিষয়টি বোঝাতে পারবো। আমরা ধরে নিচ্ছি যে এই ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে। তো একজন ব্যক্তি মারা গেলে কি করে, পুলিশ আসে এবং পুলিশ এসে কি করে, তদন্ত করে। পুলিশ তদন্ত করে, জায়গাটি ইনভেস্টিগেশন করে, সেখানে আঙুলের ছাপ আছে কিনা সেটি চেক করে এবং কিছু স্যাম্পল নেয়, যেমন ব্যক্তির গায়ে যে আঘাতটি, সেই আঘাতের ওখানে কোনো আঙুলের ছাপ আছে কিনা, তারপর কোনো যে ছুরি দিয়ে আঘাত যদি করা হয়ে থাকে সেই ছুরিটিকে গবেষণাগারে পাঠাতে হবে। তারপর কিছু ব্যক্তিদের হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ করে যে কেউ কি হত্যাকারীকে দেখেছে কিনা, এরকম নানান
তথ্য পুলিশ কালেক্ট করে। এখন এরকম নানান তথ্য কালেক্ট করার পর হতে পারে যে প্রকল্প অনেকগুলো চলে আসলো। কেউ বলছে বাড়ির কাজের লোক এই কাজটি করেছে, কেউ বলছে প্রতিবেশী এই কাজটি করেছে, কেউ বলছে বাইরের কোনো সন্ত্রাসী এসে এই কাজটি করেছে, বা বিভিন্ন এই তদন্তের বিষয়ে নানান রকম প্রকল্প হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছে। কোনটিকে পুলিশ গ্রহণ করবে সেটি এখানে যাচাই বাছাই করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই যে এক একজনের এক এক রকম বক্তব্য, কেউ বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে, কেউ বলছে ঘরের মানুষ হত্যা করেছে, এবং পুলিশ অবজারভেশনও মনে হতে পারে যে ঘরের কাজের লোকটি হত্যা করেছে। এই যে এতগুলো ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে, সেই ক্ষেত্রে পুলিশ কোন দিকে এগোবে? পুলিশ কি করলো, যে রক্ত মাখা জামা কাপড়টি রয়েছে সেই জামা কাপড়টি হচ্ছে পরীক্ষাগারে পাঠানো হলো, এবং পাঠানোর পরে সেখানে ডিএনএ টেস্ট করা হলো। সেখানে দেখা গেল যে এই যে সন্দেহকারী কতগুলো ব্যক্তিকে সন্দেহ করা হয়েছে, সেই সন্দেহকারী ব্যক্তিদের যে কোনো একজনের ডিএনএ টেস্ট মিলে গেল। তখনই কিন্তু সেই হত্যাকারীকে ধরে ফেলা হলো। এই যে ডিএনএ টেস্ট, এটি হচ্ছে একটা সংকটোত্তরক দৃষ্টান্ত। অর্থাৎ কোন ব্যক্তি মারা গেছে, 4-5 জনের যে নাম উঠে এসেছে, তাদের মধ্যে আসল হত্যাকারীকে বের করার জন্য এই যে সংকট সৃষ্টি হয়েছিল, কোনটি সঠিক প্রকল্প সেটিকে বাছাই করার জন্য এতগুলো প্রকল্প থেকে একটি প্রকল্পকে গ্রহণ করার জন্য ডিএনএ যে টেস্ট করা হলো, এই ডিএনএ টেস্ট করাটাই হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত। এরপরে আসো শিক্ষার্থী আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণ। এক্ষেত্রেও বিষয়টা একই রকম, যে যখন কোনো বিষয়কে, কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য অনেকগুলো প্রকল্প এসে ভিড় করে, এবং এতগুলো প্রকল্পর মধ্যে যখন প্রতিযোগিতা সৃষ্টি হলো, এবং এই প্রতিযোগিতাকে কিন্তু বলা হয় প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রকল্প। এই প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রকল্পের মধ্যে কিন্তু কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলো কিন্তু নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। এবং আমরা জানি যে বৈধ প্রকল্পকে কিন্তু একটি হতে হয়, একাধিক প্রকল্প কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং এতগুলো প্রকল্প থেকে যখন আমাদের একটি মাত্র প্রকল্পকে বেছে নিতে হবে, তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয়, এবং তখন কিন্তু এই সমস্যা নিরসনের জন্য আমাদের সংকট উত্তরক পরীক্ষণের প্রয়োজন হতে পারে। এখন আমরা একটি উদাহরণ দেখি। ধরে নিচ্ছি এই যে একটি কাঁচ পাত্র আছে, এই কাঁচ পাত্রে একটি গ্যাস রয়েছে, এবং আমরা জানি যে প্রত্যেকটি গ্যাসই হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। এখন এই যে কাঁচ পাত্রের ভিতরে কোন গ্যাসটি আছে এটি আমরা জানি না। এটি কি অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, নাকি কার্বন ডাইঅক্সাইড গ্যাস? এখন আমরা এটি জানি না, কিন্তু যে কোনো একটি গ্যাসই যেহেতু আমাদের এই কাঁচপাত্রে রয়েছে, এবং সেটিকে আমরা এই যে সংকট এতগুলো প্রকল্প এসে ভিড় করলো, এ থেকে একটিকে আমাদের বেছে নিতে হবে। সেই জন্য আমাদের হয়তো দৃষ্টান্ত দিয়ে কাজ হবে না, আমাদের সংকট উত্তরক পরীক্ষণের প্রয়োজন হতে পারে। তখন আমরা কি করলাম, যে আমরা গ্যাসটি কোন গ্যাস সেটি নির্ণয় করার জন্য আমরা একটি ম্যাচের কাঠিতে একটি আগুন জ্বালালাম। আমরা জানি যে অক্সিজেন আগুন দহনে সাহায্য করে, আবার হাইড্রোজেন গ্যাস অগ্নিতে দগ্ধ হয়ে যায়। এখন এই দেশলাইয়ের কাঠিটি যদি আমরা এই গ্যাসের ভেতরে আগুন জ্বালিয়ে প্রবেশ করাই এবং সেটি যদি দহনে সাহায্য করে, তাহলে বুঝবো এর মধ্যে অক্সিজেন গ্যাস রয়েছে। যদি এটি দগ্ধ হয়ে যায় তাহলে বুঝবো হাইড্রোজেন গ্যাস রয়েছে। এইভাবে আমরা কিন্তু সংকট উত্তরক পরীক্ষণের মাধ্যমে গবেষণা করে বের করতে পারি। এতগুলো প্রকল্পের মধ্যে আমরা কি করলাম, এই আগুন, দেশলাইয়ের আগুনটি আমরা এই কাঁচ পাত্রের ভিতরে প্রবেশ করালাম, এবং আমরা দেখতে পেলাম যে জ্বলন্ত গ্যাসটি আগুনে পুড়ছে। তা থেকে প্রমাণিত হলো যে এটি হচ্ছে অক্সিজেন নয়, বরং গ্যাসটি হলো হাইড্রোজেন গ্যাস। এই যে কাঁচ পাত্রে আমরা অগ্নি সংযোগের ঘটনা ঘটালাম, সেটিকেই বলা হবে সংকট উত্তরক পরীক্ষণ। এবারে আমরা বর্ণনামূলক প্রকল্প, এই বিষয়টি কি সেটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, প্রকল্পকে 3 ভাগে ভাগ করা হয়। দেখো আমি 3টি ভাগের নাম লিখছি: নিয়ম সংক্রান্ত প্রকল্প, কর্তা সংক্রান্ত প্রকল্প, বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প। তো সাধারণত কি আমরা প্রকল্প যখন গঠন করি তখন আসলে আমরা 2টি বিষয়ের দিকে আসলে মনোযোগী থাকি। একটি হচ্ছে ঘটনাটির কারণ
কি কারণে ঘটনাটি ঘটেছে সেই কারণটির ব্যাখ্যা প্রদান করি, সেই কারণটি অনুসন্ধান করে সেই কারণটির ব্যাখ্যা প্রদান করি। আরেকটি হচ্ছে আমরা কি করি, যে কারণ অনুসন্ধান নয় বরং ঘটনাটি কিভাবে ঘটেছে সেটিকে আমরা ব্যাখ্যা করি। ঘটনার কারণ কি সেটি একটি অনুসন্ধানের বিষয়। যেমন একটি যদি চুরির ঘটনা ঘটে, তাহলে কে চুরি করেছে, কেন চুরি করেছে, এটি হচ্ছে ঘটনার কারণ অনুসন্ধান। ঠিক আছে, এবং এই কারণ অনুসন্ধান করাটাকে বলা হয় ব্যাখ্যা প্রদান সংক্রান্ত প্রকল্প। এবং উপরে যে দুটি প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, নিয়ম সংক্রান্ত প্রকল্প এবং কর্তা সংক্রান্ত প্রকল্প, এই দুটি হচ্ছে ব্যাখ্যামূলক প্রকল্প। অর্থাৎ কেন চুরি করলো এবং কে চুরি করলো এই বিষয় দুটি যখন আমরা ব্যাখ্যা করি তখন হচ্ছে ব্যাখ্যামূলক প্রকল্প। কিন্তু আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে কিভাবে চুরিটি সম্পন্ন করলো, এই যে কিভাবে ঘটনাটি ঘটলো এটি হচ্ছে বস্তুবিন্যাস সংক্রান্ত অর্থাৎ বর্ণনামূলক প্রকল্প। সুতরাং যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে আমরা এভাবে বিষয়টি বলতে পারি যে বর্ণনামূলক প্রকল্পের উদ্দেশ্য কোনো কারণ আবিষ্কার করা নয়, বরং কোনো কারণ কিভাবে কাজ করে তার বর্ণনা দেওয়াই হলো বর্ণনামূলক প্রকল্পের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। যেমন আমি একটি উদাহরণ যদি তোমাদের দেই তাহলে বিষয়টি তোমরা আরেকটু বুঝতে পারবে। যেমন একটি বাড়ি, সে বাড়িতে চুরি হলো রাতের বেলা। সকালে কি হলো, নিয়ম অনুযায়ী পুলিশ আসলো, পুলিশ এসে ইনভেস্টিগেশন করতে লাগলো কোথায় কি হয়েছে, কোথায় কি সমস্যা, কোথায় আঙুলে ছাপ আছে কিনা। পুলিশ তো মূলত কি করবে, কে চুরি করেছে সেটি অনুসন্ধান করাই তার কাজ। এই যে কে চুরি করেছে সেটি তো সে অনুসন্ধান করলো, কিন্তু যে চুরি করেছে তাকে পাওয়ার আগে পুলিশ কিন্তু আরেকটি বিষয় অনুসন্ধান করবে, চুরিটি কিভাবে করেছে। এই যে কিভাবে করেছে এই বিষয়টির ব্যাখ্যা যখন পুলিশ দিবে বা অনুমান করবে, সেটি তো সরাসরি তার কাছে তো প্রমাণ নেই যে কিভাবে চুরিটি হয়েছে, কিন্তু পুলিশ কি করবে, যে এই যে কিভাবে চুরিটি করে থাকতে পারে এটিও তার তদন্তের জন্য কিন্তু একটি জরুরি বিষয়। তো সে কি করলো, সে এই যে বিভিন্নভাবে হচ্ছে এটির তদন্ত করতে শুরু করলো যে কোনো ধরনের কোনো ক্লু পাওয়া যায় কিনা যে কিভাবে চুরিটি হয়েছে। তখন সে হচ্ছে দরজার দিকে তাকাবে, জানালার দিকে তাকাবে, কোথাও কোনো ভাঙা আছে কিনা, যে সেটি ভেঙে ঢুকেছে কিনা, অথবা দরজাটি রাতে খোলা ছিল কিনা, অথবা তালা ছিল, তালা ভেঙেছে কিনা। এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে অনুসন্ধানের চেষ্টা চালাবে যে চুরির ঘটনাটি কিভাবে ঘটেছে। তো তখন পুলিশ দেখতে পেল যে বাড়ির একটি জানলার যে শিকগুলো আছে সেটি একটু ভাঙা আছে, যে দিক দিয়ে অনায়াসে একজন ব্যক্তি একটু কষ্ট করে ঢুকে যেতে পারবে। তখন পুলিশ কি করলো, পুলিশ এভাবে ব্যাখ্যাটি দিল যে চোর ঢুকেছিল রাতে, এবং যে এই যে জানলার যে কাচ শিকটি আছে এটি রাতে রাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন এটিকে ভাঙা হয়েছে। কেন এটিকে রাতের কথা বলছে, কারণ চুরিটি সবাই যখন সজাগ ছিল তখন এটি ভাঙা সম্ভব না, এবং সেটি যখন ভেঙেছে এমন কিছু দিয়ে ভেঙেছে যেটি আওয়াজ কেউ পায়নি, এবং চোরটি নীরবে এই দিক দিয়ে চুরি করে এদিক দিয়ে পালিয়ে গেছে। এই যে বিষয়টি বর্ণনা করলো এটি হচ্ছে বর্ণনামূলক প্রকল্প। এই কোনো ঘটনার বর্ণনা করাই হচ্ছে বর্ণনামূলক প্রকল্পের প্রধান কাজ। এবারে শিক্ষার্থী একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কাজ চালানো প্রকল্প। কাজ চালানো প্রকল্প কি, ধরে নাও একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি ব্যাখ্যা দিতে হবে, এবং ঘটনাটি ব্যাখ্যা বিশ্লেষণের পরেই তো আমরা প্রকল্প তৈরি করব, তাই না? এই যে ঘটনাটি ব্যাখ্যা করার জন্য, ঘটনাটির কারণ অনুসন্ধান করার জন্য আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে কোনো বৈধ প্রকল্প আমাদের হাতে নেই। আমরা তখন কিন্তু আমাদের তো এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য, কাজটি চালিয়ে নেওয়ার জন্য যে কোনো একটি প্রকল্পকে অনুমান করতেই হবে। হয়তো আমরা যে প্রকল্পটি অনুমান করব এটি একেবারেই অতটা যুক্তিসঙ্গত হবে না, কিন্তু তবুও সাময়িকভাবে এটিকে দিয়ে কাজ চালানোর জন্য, ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে একটি প্রকল্প অনুমান করে নিলাম, সেটি হবে কাজ চালানো প্রকল্প। যেমন আমি একটু বইয়ের ভাষায় যদি বলি, কোনো বিষয়ে অনুসন্ধান কার্য পরিচালনার সহায়তার উদ্দেশ্যে উপস্থিত সময়ের জন্য পরীক্ষা ভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে। আচ্ছা, আমরা একটি উদাহরণ দিই, তাহলে বিষয়টি তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। যেমন ওই যে
আবারও ওই যে বাড়িটি যেখানে চুরি হয়েছিল মনে আছে, সেই বাড়িটির কথা যদি চিন্তা করি, এই বাড়িটিতে চোর চুরি করেছে রাতের বেলা। পুলিশ কি করলেন? পুলিশ তো তদন্ত করতে এলেন এবং তদন্ত করলেন, অনুসন্ধান করে যাচ্ছেন যে কে চুরি করতে পারে, কিভাবে চুরি করতে পারে। কিন্তু দেখা গেল যে এমন কোনো ক্লু সে পেল না এবং এই বিষয়টি কে একটি না একটি প্রকল্প ধরে তখন কি করতে হবে, আমাদের কাজ চালিয়ে নিয়ে আমাদেরকে ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পরবর্তী স্টেপ নিতে হবে। তো দেখা গেল যে পুলিশ দরজা দেখলো, জানলা দেখলো, কোথাও কোনো ধরনের ক্লু পেল না যে দরজা ভেঙে এসছে বা জানলা ভেঙে এসছে বা তালা ভেঙে ঢুকেছে, বা এমন কোনো ক্লু পাওয়া গেল না। কোনো ধরনের আঙুলের ছাপ পাওয়া গেল না, যেটা দিয়ে ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে আঙুলের ছাপ পরীক্ষা করে বের করে ফেলবে যেটি কার হাতের ছাপ ছিল। এরকম কোনো ক্লুও পাওয়া গেল না। তখন কিন্তু এই যে পুলিশের জন্য এর রহস্য উদ্ঘাটন করার জন্য যে প্রকল্প প্রয়োজন, কাজ চালিয়ে নিতে হবে, এরকম কোনো প্রকল্প তার হাতে নেই। তখন পুলিশ কি করলেন? অনুমান করে নিলেন যে হতে পারে ঘরে থাকা কোনো একজন ব্যক্তি এই চুরিটি করেছে। এই যে একটি আনুমানিক প্রকল্প দিয়ে কাজ শুরু করলেন পুলিশ, এটি হচ্ছে কাজ চালানো প্রকল্প। এটি যে সঠিকই হবে বিষয়টি এরকম নয়, বরং বিষয়টি এরকম যে তখন পুলিশ কি করবেন, যে ঘরে যে ব্যক্তিরা ছিলেন 2 জন 3 জন 4 জন রাতে যারা বাসায় ছিলেন তাদেরকে তদন্ত করলেন, পর্যবেক্ষণ করলেন, কথা বললেন, সাক্ষ্য নিলেন। এইভাবে নেওয়ার পরে পুলিশ কিন্তু যাচাই বাছাই করবেন যে আসলেই কি এই ব্যক্তিদের মধ্যে কেউ চুরি করেছে কিনা। এখন হতে পারে যে না, এই ব্যক্তিদের মধ্যে কেউ চুরি করেনি। এটি যখন পুলিশ প্রমাণ পেয়ে গেলেন তখন কিন্তু এই কাজ চালানো প্রকল্পটি বাতিল হয়ে গেল। তাহলে পুলিশ সিদ্ধান্তে আসলেন যে না, ঘরের কেউ এই চুরিটি করেনি। তখন কিন্তু এই পুলিশ আবার আরেকটি প্রকল্প অনুসন্ধান করবেন, সেটিও কাজ চালানো প্রকল্প হতে পারে, যে ধরে নিচ্ছি প্রতিবেশী কেউ চুরি করেছে। এইভাবে পুলিশ কি করবেন, সাময়িক কাজ চালানোর জন্য, ছোট করে তদন্ত করার জন্য একটি সাময়িক প্রকল্প তৈরি করবেন এবং সেটি ধরে তিনি তার কাজ চালিয়ে যাবেন। এটি যদি সত্যতার সাথে মিলে যায় তাহলে তো এটি বৈধ প্রকল্প, তার অনুমানটি বৈধ হলো, পরীক্ষণমূলকভাবে সমর্থনযোগ্য হলো। যদি না হয় তাহলে এটি বাতিল হয়ে যাবে, নতুন একটি প্রকল্প গঠন করতে হবে। অর্থাৎ কাজ চালানো প্রকল্প একটি সাময়িক প্রকল্প, এটি ক্ষুদ্র সময়ের জন্য করা হয়। এবারে শিক্ষার্থী আমরা আরোহ সমন্বয় এটি পড়ব। এই টপিকটি কিন্তু আমরা আগেও পড়েছি, তোমাদের আশা করি মনে আছে। আরোহ সমন্বয় নামটি শুনলেই যেন মনে হয় আরোহ অনুমানের কিছু একটা, কিন্তু না শিক্ষার্থী, এটা তোমরা মনে রাখবে যে আরোহ সমন্বয় আরোহ অনুমানের কিছু নয়, এটি প্রকল্পের একটি অংশ। আরোহ সমন্বয় হচ্ছে প্রকল্পের মূলত একটি গুণ বলা যায়। ঠিক আছে, যে প্রকল্প দেখা যায় যে যখন কোন একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য, একটি ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য একটি প্রকল্প গঠন করা হলো এবং সেই প্রকল্পটি যখন প্রমাণ করা হয়ে গেল, প্রকল্পটি তখন কি হয়ে গেল, একটি সূত্রে পরিণত হয়ে যায়, তাই না? একটি প্রকল্প তো তৈরি করা হলো একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য, কিন্তু এই একটি ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে যে প্রকল্প তৈরি করা হলো সেটি দিয়ে যখন আরো একাধিক ঘটনার ব্যাখ্যা দান করা সম্ভব হয় তখন কি হয়, বিষয়টিকে বলা হয় আরোহ সমন্বয়। অর্থাৎ একটি প্রকল্প দ্বারা একাধিক প্রকল্পকে ব্যাখ্যা করার যে যোগ্যতা, যে গুণ, সেটি হচ্ছে আরোহ সমন্বয়। অর্থাৎ যে প্রকল্প আসল উদ্দেশ্য ছাড়া কিছু কিছু অতিরিক্ত উদ্দেশ্য সাধন করে সেই প্রকল্পকেই আরোহ সমন্বয় বলা হয়। যেমন আমরা একটু দেখি, আমরা এই উদাহরণটি দেখেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের। বিজ্ঞানী নিউটন একদিন আপেল গাছের নিচে বসেছিলেন, বই পড়ছিলেন। হঠাৎ করে একটি আপেল তার মাথার উপর সরাসরি এসে পড়লো। তখন তার মধ্যে এই যে ঘটনাটি ঘটে গেল, কেন আপেলটি সরাসরি মাথায় পড়লো, কেন ভেসে রইলো না, কেন অন্যদিকে পড়লো না, এই যে তার মাথায় এই চিন্তাটি আসলো, এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্য, এই ভূপতনের কারণ অনুসন্ধান করার জন্য নিউটন একটি প্রকল্প গঠন করেছিলেন এবং তিনি মাধ্যাকর্ষণ শক্তি আছে সেই রকম একটি প্রকল্প গঠন করেন, যে ভূপতনের কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। তো এটি কিন্তু ছিল এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য। পরবর্তীতে দেখা গেল এই প্রকল্পটি শুধু ভূপতনকেই ব্যাখ্যা করছে না, বরং আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান, তাদের গতিবিধি ব্যাখ্যায় কাজে লাগছে। জোয়ার ভাটার ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও
কিন্তু এই একই প্রকল্প কাজ করে গেছে। এই যে একটি প্রকল্প দ্বারা একাধিক প্রকল্পকে, একাধিক ঘটনাকে ব্যাখ্যা করা যাচ্ছে, প্রকল্পের এই যে অতিরিক্ত গুণ, সেই গুণটিকে বলা হচ্ছে আরোহ সমন্বয়। তো শিক্ষার্থী, বেশ কিছু ক্লাস নিলাম প্রকল্প নিয়ে। প্রকল্প চ্যাপ্টারটি নিয়ে তোমাদের যদি কোনো দ্বন্দ্ব থাকে বা কোনো সাজেশন থাকে, অথবা কোনো একটি টপিক নিয়ে তোমাদের যদি ক্লাস চাওয়ার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের জন্য সেই ক্লাসটি রেডি করব ইনশাল্লাহ। আর তোমাদের যদি প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে, সেটিও আমি চেষ্টা করব জবাব দিতে। তো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ক্লাসগুলো দেখো, যেখানে একটু কনফিউশন থাকে আমাকে জানাও, আমি খুশি হব। আমার জন্য দোয়া করবে। তোমরা অনেক ভালো থাকো, অনেক পড়াশোনা করো, ভালো ফলাফল করো, তাতেই আমার সার্থকতা। ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হবে নেক্সট ক্লাসে।